দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকে বাংলাদেশের রাজনীতির সর্বশেষ অবস্থা নিয়ে আমরা কথা বলবো ডক্টর রেজা কিবরিয়ার সঙ্গে। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কেমন আছেন স্যার? ভালো, থ্যাংক ইউ। ডক্টর রেজা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হলো অল্প কয়েকদিন আগে। তো কেমন উদযাপন করলেন সুবর্ণ জয়ন্তী? কেমন সেলিব্রেট করলেন? কোথায় কোথায় গিয়েছিলেন? আমি 26শে মার্চ আমি মনে করি ঠিক এটা উৎসবের দিন বোধহয় হওয়া উচিত না, কারণ স্বাধীনতা তো আমরা সেদিন অর্জন করেছি, বরং অনেক লোক মারা গেছে এবং তাদের যারা মারা গেছে ওই দিনে তাদের পরিবারের জন্য এটা একটা দুঃখের দিন। সো আমাদের এটা একটা ব্যালেন্স রাখতে হবে। এটা ঠিক নাচ গানের জন্য বোধহয় এই দিনটা ঠিক না, ইটস নট রাইট। আর সরকার তো একদলীয়ভাবে সবকিছুই করে এবং এই উদযাপনও করেছে একদলীয়ভাবে। সারা দেশের মানুষ ৭১-এ এই যুদ্ধে মানে জড়িত ছিল একভাবে না একভাবে, দেশে বিদেশে, কিন্তু তারা একদলীয়ভাবে করাতে আমরা অনেকে এটা খুব দুঃখের একটা বিষয়, এটা আমরা সবাই মনে করি। শুধু তো একদলীয় বিষয় নয়, এবং আমি যতটুকু দেখলাম, খোঁজ করলাম, যেমন ধরুন কোনো সেক্টর কমান্ডারদের ব্যাপারে কিছু আসেনি, জিয়াউর রহমান সম্পর্কে কোনো আলোচনায় আসেনি, অর্থাৎ সকল কিছু ছিল মানে জাস্ট মুজিব বন্দনায় পর্যবসিত হয়েছিল। তো কিভাবে দেখেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল, তাদের নেতৃত্বে যদি এই 50 বছর বা আপনি যেটি বললেন 26শে মার্চ আসলে একটি শোকাবহ দিন, স্বাধীনতার 25শে মার্চ রাতে যে গণহত্যা হয়েছে, 26শে মার্চে যে আনন্দ উৎসব, আমার তো মনে হয় 25শে মার্চের কথা কেউ সবাই ভুলেই গিয়েছিল। তো আওয়ামী লীগ কেন এই কাজটি করতে গেল? অর্থাৎ এই 50 বছরটাকে তারা এভাবে কেন ম্যাস আপ করলো? কি মনে করেন আপনি? আওয়ামী লীগ ফোকাস করছে কিছু বিদেশি মেহমানের উপর, এবং বিদেশি মেহমানদেরকে মানে বিদেশি মেহমানদের সবাই তো তাদের পক্ষে ছিল না। আপনারা তো জানেন যে তখন ওই দিনে বোধহয় 14 জন মারা গেছে সব শুদ্ধ, আর এখন যারা আহত ছিল সিরিয়াস মানে গুরুতরভাবে আহত, তাদের মধ্যে আরো মারা গেছে, এখন বোধহয় 21 জন ডেথ টোল। সো এটা ঠিক ওই দিনে যেমন লোক মারা গেছে, এই দিনেও এটা করা উচিত হয়নি। আওয়ামী লীগ কেন করছে? তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই কথাটা সবাই বলে, কিন্তু ব্যাপারটা হলো যে এটা খুব অস্বাভাবিক কিছু না, এটা প্রত্যেক দলের একটা উত্থান পতন হয়। মুসলিম লীগের প্রধান কে বাংলাদেশে বলেন তো? আপনি জানেন? ওকে, মুসলিম লীগ 47 সালে আপনার বাবা, আমার বাবা, দাদা কোন মানুষ ছিলেন না যে মুসলিম লীগের পক্ষে ছিল না আপনি বলেন? এবং মুসলিম লীগের সব নেতাদের নামও তখন লোকে জানতো। এখন ওই দলটা কোথায়? সো একটা ঐতিহাসিক একটা রেলেভেন্স আছে প্রত্যেক দলের। আওয়ামী লীগের ঐতিহাসিক ওই ভূমিকা ছিল, কিন্তু একটা মানুষ এই দেশটাকে স্বাধীন করেনি, একটা দল স্বাধীন করেনি, এবং এই জিনিসটা একটু মনে রাখতে হবে। দলের লোক যে ভাবে যে স্বাধীনতা তাদের পৈতৃক সম্পত্তি, যারা মনে করে, এটা আমরা আপত্তি জানাই, আমি আপত্তি জানাই। এই দেশটা কারো বাপের না, এটা সবার মানে দেশ। এবং আমি মনে করি এটা একদিক থেকে ভালো। আওয়ামী লীগের মানসিকতা এই 26শে মার্চে আমরা বুঝতে পারলাম যে তারা কিভাবে তারা চিন্তা করে, এবং এই দল যে এখন কোথায় নেমে আসছে সেটা প্রমাণ হয়ে গেল। এই প্রমাণটা দরকার ছিল। আনফরচুনেটলি 21 জনের প্রাণ, তাদের 21 জন তাদের প্রাণ দিতে হলো এই জন্যে, কিন্তু এটা এখন প্রমাণিত যে এই দলের ঐতিহাসিক ভূমিকা শেষ। এখন আমরা নতুন কিছুর জন্য আমাদের চিন্তা করতে হবে। তো আপনি যদি বলছিলেন এই যে হেফাজতের উপর যে হামলা, এবং আমি যতগুলো ঘটনা ঘটেছে আমি যদি বিশ্লেষণ করি, আমি দেখেছি যে আপনার যেমন বাইতুল মোকাররম, মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে, এটা তো প্রতি শুক্রবারই একটা না একটা মিছিল হয়, প্রতিবাদ হয়, বিক্ষোভ হয়, তারা জাস্ট মসজিদের বাইরে এসে দাঁড়িয়েছে সিঁড়িতে, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ তাদের উপর হামলে পড়েছে। মানে
পুলিশের সাথে অস্ত্র হাতে, ধারালো অস্ত্র হাতে, লাঠি হাতে যে ঘটনাটি ঘটেছে, এটি কিন্তু ঢাকায় ঘটেছে, ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেছে, হাটহাজারীতে ঘটেছে। 21 জন নিরীহ মানুষ, মাদ্রাসার ছাত্র, এতিম। এইটা আপনি কিভাবে দেখেন এবং কি মনে করেন কেন এটা এটা এগেন আশ্চর্য হওয়ার কিছু না, একটা স্বৈরাচারী শাসক এই ধরনের কাজ করে। 1917-এ রাশিয়ান রেভলিউশনের সময় জারেস্ট এজেন্ট থাকতো, ওয়ার্কারদের সাথে, শ্রমিকদের সাথে থাকতো, তারা সোলজারদের উপরে গুলি করতো, একটা দুটা বাস। তারপরে বলতো এই নাশকতা বন্ধ করার জন্য সৈন্যরা আক্রমণ করেছে, এটা বলতো। তারপরে একটা পর্যায়ে গিয়ে সৈন্যরা বলল এই অসহায় নিরীহ মানুষকে কতগুলিকে মারবো আমরা, এটা তখন তারা যখন রেভলিউশন জয়েন করলো তখন শেষ। আওয়ামী লীগের মধ্যে তারা চেষ্টা করে যে দেখাতে যে কয়েকটা নিরস্ত্র লোক তারা আক্রমণ করছে আওয়ামী লীগের গুন্ডাদের, ছাত্রলীগের গুন্ডাদের এবং পুলিশদের। এখন একটা মানুষ সে পিসফুল প্রোটেস্ট করার সম্ভাবনা অনেক বেশি তাদের পক্ষে, কারণ এটা নন পিসফুল প্রোটেস্ট করার মতো তাদের অস্ত্র নাই। সো তারা কেন ওই লাইনে কেন যাবে? সো এটা আওয়ামী লীগের যে ওখান থেকে ওরা আক্রমণ করেছে, আমাদেরকে এটা দমন করার জন্য এই কাজটা করতে হয়েছে। আওয়ামী লীগের মানুষ ব্রাহ্মণবাড়িয়াতে যে খবরগুলি পাচ্ছে, আরো ইনভেস্টিগেশন দরকার। আমি যে কথাগুলি শুনেছি যে আওয়ামী লীগের মানুষই বেশিরভাগ নাশকতা তাদের হাতে হয়েছে এবং তারা প্রমাণ করতে চেয়েছে হেফাজত সম্বন্ধে। এখন হেফাজতের বিরুদ্ধে রাবার বুলেট ব্যবহার করেছে এটা সরকার বলছে, কিন্তু আমার কাছে যতটুকু খবর আসছে যে ওরা লাইভ অ্যামিউনিশন ইউজ করছে। তো এই টেকনিকগুলি খুব পুরনো এবং এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। এবং আওয়ামী লীগ যে এটা করছে, এটা তো ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের ছেলেরা লাঠি টাঠি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। তারা ভিপি নূরের ইউনিভার্সিটিতে প্রথমে একটা বামপন্থী কিছু গ্রুপ তারা একটা প্রসেশন করেছিল মোদির ভিজিট এগেনস্টে, তাদের প্রায় 30 জন আহত, কয়েকজন মেয়ের নাম দেখলাম লিস্টে। মানে যখন অনেক লোক হয় তখন অনেকগুলি নাম থাকে, সেজন্য মানুষ একটা নামের উপরে ফোকাস করে। এটাতে এই প্রশ্নে আমি পরে আসবো। তাদেরকে আক্রমণ করা হলো, ভিপি নূর নিজের তার উপরে 19 বার আক্রমণ হয়েছে, 9 বার হাসপাতালে গেছে। এবং সবচেয়ে দুঃখের কথা যে যারা আহত হয়েছে, পুলিশ এবং ছাত্রলীগের ছেলেদের হাতে যারা আহত হয়েছে, ছেলে মেয়েদের যারা আহত হয়েছে, তাদের চিকিৎসা করে না সরকারি হাসপাতালে, তাদেরকে রিফিউজ করে। তা আমাদের চিকিৎসা ব্যবস্থার এই দুরবস্থা যে ডাক্তাররা তাদের হিপোক্রেটিক ওথ তারা তারা গিয়ে মানে একেবারে ভুলে গেছে, কারণ তারা রাজনৈতিকভাবে এমনভাবে প্রভাবিত বা এত ভয় পায় যে এই লোকদেরকে, আহতদেরকে তারা চিকিৎসা দেয় না। এটা যখন শুনেছি আমার খুব খারাপ লেগেছে এবং দেশের কি খারাপ অবস্থা সেটা সবার কাছে এটা আমি তুলে ধরতে চাই। এবং ডক্টর রেজা কিবরি, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউম্যান রাইটস রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং আমি যতটুকু এই হিউম্যান রাইটস রিপোর্ট দেখেছি কিছুই বাদ পড়েনি আসলে, মানে তাদের অবজারভেশন থেকে কোনো কিছুই বাদ পড়েনি। এবং এক্সেলেন্ট রিপোর্ট এবং এই ধারাবাহিকতা কিন্তু গত 12 বছর ধরে যদি আমি রিপোর্টগুলো দেখি, সবগুলো রিপোর্টেই কিন্তু বাংলাদেশের রিয়েল পিকচারটা প্রজেক্টেড হয়েছে, তুলে ধরা হয়েছে। কিন্তু তারপরও আমাদের ডিপ্লোম্যাটিক মিশনগুলো, আমাদের বিদেশি রাষ্ট্রগুলো, জাতিসংঘ, তাদের কাছ থেকে আমরা তেমন কোনো জোরালো অবস্থান পাই না। কেন পাই না? যেমন মিয়ানমারের ব্যাপারে তারা অনেক সোচ্চার, বা অন্য অনেক কিছুর ব্যাপারে তারা অনেক সোচ্চার। তো এই ভূখণ্ডের 18 কোটি মানুষ কি এতটা এতিম, এতটা অসহায় যে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির কোনো সাহায্য পাচ্ছে না? শুধু রিপোর্ট দিয়ে শেষ? রিপোর্ট না, আপনাকে এটা এই ব্যাপারে একটু বলা দরকার যে এখানে যারা আছেন, বিদেশি সংস্থা, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আছে এবং যে রাষ্ট্রদূতের অফিস থেকে, এটা বলবো যে অনেকে প্রভাবিত। ওকে, আমি এটার চেয়ে বেশি বলতে চাই না, এবং ঠিক খবর তারা তাদের হেডকোয়ার্টার্সে দেয় না। কয়েকটা দেশ একটু ভিন্ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি,
মেবি নরওয়ে, তারা তাদের আসল খবরটা তাদের হেডকোয়ার্টার্সে পাঠায়। কেন প্রভাবিত হয়েছে, কিভাবে হয়েছে সেটাতে আমি যাব না, আমি অসৎভাবে প্রভাবিত, আমি এটা বলছি। আর সেকেন্ড হলো আরেকটা জিনিস, কয়েকজন জেনুইনলি বিশ্বাস করে যে এই সরকারের থাকা দরকার এই উন্নয়নের ধারাবাহিকতার জন্য, উন্নয়নের জোয়ার যে পুরো দেশে বয়ে যাচ্ছে, মানে এটা 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 তাদের স্টোরি, যে এটা কন্টিনিউ করতে হবে, এটা কোনো ইন্টারাপশন হলে দেশে খুব ক্ষতি হবে। এই আর্গুমেন্টটা ইরানের শাহের সময় আমি শুনেছি, জেনারেল সুহার্তো যখন রাজত্ব করছো সেটাও আমি তখন শুনেছি। এটা এটা পুরনো, এটা গাদ্দাফির সময় অনেক বিরাট বিরাট কাজ করেছে। সাদ্দাম হুসেন সুন্দর রাস্তা তৈরি করেছে, এবং ফাইনালি হিটলারের অটোবান এখন ফেমাস। কিন্তু আপনি এখন হিটলার প্রশংসিত কি কি করেছে, খুব বেশি লোক তার রাস্তা তৈরি করার অটোবানের ব্যাপারে খুব বেশি উচ্চবাক্য করে না, এটা করেছে সে। তো এই ধরনের কয়েকটা কাজ যেটা এরা তুলে ধরে, এই জিনিসটা আমি আগে শুনেছি। যে আসল কথা হলো যে জনগণের উন্নতি হয়েছে কিনা, কিছু পরিবারের হয়েছে, সেটা আমরা সবাই জানি, আমরা সেটা স্বীকার করি। জনগণের তারা খেতে পারে কিনা, বিশেষ করে কোভিড এর সময় কত মানুষ দারিদ্র রেখার নিচে চলে গেছে, এই ধরনের জিনিস, এগুলো এগুলো এদের খেয়াল নাই। সো এই একটা লাইন আছে, এটা যারা স্বৈরাচারকে সাপোর্ট করে তাদের এটা লাইন, যে উই হ্যাভ টু কন্টিনিউ the stream of development, we don't want any interruptions, we don't know who will come next. আরে বাবা, যেই আসে না কেন সে এদের মতো খারাপ হওয়া খুব কঠিন, আমি এইটুকু বলবো। It's a very hard act to surpass in terms of inefficiency, graft, and basically anti-national একটা bias। এদেরকে যেই আসে না কেন, আপনি রাস্তা থেকে একটা লোককে নিয়ে বলেন যে এখন সরকার গঠন করে, এর চেয়ে ভালো হতেই হবে, এটা আমার পরি। সো আমি এদের সাথে, আমি যারা এগুলো বলে বিদেশি সংস্থার লোক, ওদের সাথে আমি তর্ক করি, এবং তারা ইকোনমিক গ্রোথ নাম্বারস আমাকে শোনায়। বলেন তোমরা যারা এগুলো বলছে, তোমরা জিডিপি নাম্বারস কখনো হিসাব করেছো, ক্যালকুলেট করেছো? বলে না। আমি করেছি, আমি 40 বছর ধরে আমি IMF এর কাজ শুরু করেছি ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে। আমি ছিলাম রিয়েল সেক্টর স্ট্যাটিস্টিক্স, জিডিপি ক্যালকুলেশনের ইয়েতে। আমার আন্ডারে কেউ ছিল না, আমি তখন মাত্র চাকরি শুরু করি, কিন্তু আমি যাদের সাথে কাজ করেছি তারা ওয়ার্ল্ডের এক্সপার্টস অন জিডিপি ক্যালকুলেশন, এবং এটা ট্রিক্স, এবং এটা কত যে এটা একটা সফট নাম্বার আমি তখন জানতে পেরেছি। তো এই মানুষরা এটা এটা একটা একটা গসপেল ট্রুথের মতো তারা দেখাচ্ছে জিডিপি গ্রোথ এই 6.2। আরে বাবা শুনেন, জিডিপির বেসিক হিসাবে গোলমাল আছে, এটা আপনাকে বলি, কারণ এটা ঠিক করতে অনেক বছর লাগবে। নেপালে ধরেন একটা উদাহরণ দিই আপনাকে, নেপালে যদি তারা একদিনে তাদের সব বনের সব সব গাছগুলি কেটে ফেলে, আর ওগুলো আমদানি রপ্তানির ইয়ে আছে, ওরা যদি ওইগুলিকে রপ্তানি করে, তো এটা তো জিডিপি তো বাড়বে, ইয়েস, কিন্তু তারা যে এই দেশটাকে, নেপালকে কত ক্ষতি করে ফেলেছে ভবিষ্যতের জন্য, এটা তো হিসাব থাকে না। সো জিডিপিতে অনেক জিডিপি বেড়ে যাবে। পাপুয়া নিউ গিনিতে একবার জিডিপি বেড়েছিল 6%, 3 থেকে 9 চলে গেছিল এক বছরে। কেন? একটা গোল্ড মাইন অস্ট্রেলিয়ান তৈরি করেছিল, তারা দেশ থেকে সোনা এবং গোল্ড এবং কপার তারা নিয়ে যাচ্ছিল, এবং 100 জনেরও তারা এমপ্লয়মেন্ট দেয়নি। সো শ্রমিক, দেশি শ্রমিক 100 জনও নেয়নি, আর তারা কোনো ট্যাক্সও দেয়নি। সো জিডিপি অনেক বেড়ে গেল, সো হোয়াট? সাধারণ মানুষের জন্য কোনো একটা লাভ হলো না। সো এদের যে আর্গুমেন্টগুলি, এগুলো খুব উইক, এবং আপনারা খেয়াল করবেন কয়েকজন অর্থনীতিবিদ এই ব্যাপারে তারা বলেছে যে এইসব প্রশ্নে আমাদের ইলেকট্রিসিটি কনসাম্পশন কমে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে, আর আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অনেক বেড়ে যাচ্ছে। একটু বসে একটু চিন্তা করেন এই জিনিসগুলি এগুলো লজিক্যাল কিনা। তাহলে আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে যদি গত 50 বছরের অর্থনীতিকে বিশ্লেষণ করেন, খুব সংক্ষেপে মূল বিষয়টা কি দাঁড়াবে? আমাদের অর্থনৈতিক অর্জন, এই যে উন্নয়নের কথা বলছে সরকার গত 12 বছরে, সবকিছু মিলিয়ে একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার মূল্যায়ন কি বা আপনার বক্তব্য কি? প্রথম নিয়ে হলো যে সব দেশে অনেক বছর, চিরকাল বলতে পারেন, ধনী এবং শক্তিশালীর পক্ষে
এটা রাষ্ট্র পরিচালনা করা হয়, অর্থনীতি পরিচালনা করা হয়, এবং এদেশেও তাই। মাঝে মাঝে একটু কম, মাঝে মাঝে একটু বেশি। মাঝে মাঝে একটা একটা দল আসে যারা জনগণের জন্য একটা কাজ করে। আমি একটাই উদাহরণ শুধু দিতে চাই, ওই আর্ল অ্যাটলি যখন দ্বিতীয় মহাযুদ্ধের পর যখন ব্রিটেনে একটা রিয়েল ওয়েলফেয়ার স্টেট তৈরি করলো, এটা একটা বিরাট জিনিস, জনগণের একটা মানে পুরো তাদের মানে জীবনযাত্রা পাল্টায় ফেললো একবারে। কিন্তু সাধারণত ধনীরাই কন্ট্রোল করে সরকার এবং ধনীদের জন্য। এটা এখন এমন প্রকট হয়ে গেছে যে শুধু তাদের জন্যই চালানো হয়, বাকি জনগণের কথা কেউ চিন্তা করে না। দুইটা ব্যাপারে বৈষম্য বেড়েছে। একটা হলো আয়ের বৈষম্য। গরিবদের যেটা দেখা যাচ্ছে, পভার্টি লাইন, দারিদ্র রেখার নিচে অনেকে চলে গেছে এই কোভিড এর জন্য, আগেও অনেক ছিল। কিন্তু এটা তো জাস্ট আয়ের ব্যাপার, সম্পত্তির ব্যাপার তো কেউ, সম্পদের ব্যাপার কেউ হিসাব করে না। এটা হিসাব করাটা খুব কঠিন। আপনারা খুব ভালো করে জানেন, যাদের সম্পত্তি আছে, যাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আছে, যাদের শেয়ার আছে, যাদের জমি আছে, তারা কত ধনী হয়ে গেছে এই 15-20 বছরে আপনারা খুব ভালো করে জানেন। আপনাদের বিদেশে অনেকে তাদের সম্পত্তি আছে, বাংলাদেশে তারা সারা জীবন যা আয় করবে আমেরিকায়, তাদের যদি আধা বিঘা জমি থাকে ধানমন্ডি, তার চেয়ে বেশি ভ্যালিউ। ওকে, সো এই ক্লাসটা খুব ধনী হয়ে গেছে। অ্যাসেটলেস পুয়ার আমাদের 50% মতো হবে যাদের রিয়েল সিগনিফিকেন্ট কোনো অ্যাসেট নাই। ওরা যে কত পেছনে পড়ে গেছে এর ফলে, এটা কেউ হিসাবও করে না। আয়ের হিসাবটা করে, সম্পদে করে না। সেকেন্ড হলো যে এই ধরনের সিচুয়েশনে সামাজিক একটা অস্থিরতা, এটাকে মানে ব্লক করার জন্য জাস্ট নিজের স্বার্থে, আমি সরকারের এবং ধনী এবং মধ্যবিত্ত ক্লাসের জন্য বলবো, নিজের স্বার্থে আপনারা যে একটা সামাজিক স্থিতিলতা চান, এটার জন্য সরকারের একটা ভূমিকা একটা পালন করতে হবে। যারা গরিব তাদেরকে একটা একটা আশা আলো দিতে হবে যে তোমরা চিরকাল গরিব থাকবে না। একটা কোনো শিক্ষার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে তোমরা, বা এন্টারপ্রেনিয়রশিপ যেটা গ্রামীণ ব্যাংক চেষ্টা করেছে, তাদের মাধ্যমে আপনারা উঠে আসতে পারবেন মানে এই দারিদ্র থেকে। এই আশা আলো যখন মানুষ দেখে না, এটা দেশের জন্য খুব ক্ষতিকর, সব ক্লাসের জন্য খুব ক্ষতিকর। আমি মনে করি এই পরিস্থিতিতে আমরা এখন চলে আসছি। তো এই যে ধরেন আমাদের রেমিটেন্সের উপরে দেশ চলছে, অনেকে বলেন সরকার রিজার্ভে হাত দিচ্ছে, তো এবং পাশাপাশি আমরা যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম, বিদেশিদের এই যে নিস্পৃহতা। তবে একটি বিষয় মার্কিন হিউম্যান রাইটস রিপোর্টে স্পষ্ট, সরকার যাই বলুক এটা কিন্তু তারা বিশ্বাস করছে না। তাদের কাছে কিন্তু রিয়েল ইনফরমেশন আছে, তারা যেভাবে সবকিছু প্রজেক্ট করেছে তাদের কাছে কিন্তু রিয়েল ইনফরমেশন আছে, এবং মার্কিন হিউম্যান রাইটস রিপোর্ট কিন্তু পৃথিবী জুড়ে সকল রাষ্ট্রই গুরুত্ব সহকারে বিবেচনা করে। তো এইসব করে আর কতদিন? এখন বাংলাদেশের মানুষের কি করা উচিত এর প্রতিবাদে, বা বিদেশিদেরকে যদি রিয়েল অবস্থাটা যদি বোঝাতে চায়, মানুষের কি করা উচিত, মানে আমাদের এখন করণীয় কি? এটা এটা লাস্ট প্রশ্নটা খুব কঠিন, কিন্তু আমি বলতে চাই যে বিদেশিরা জানে যে বাংলাদেশের সরকারের কথা খুব বেশি আস্থা রাখা যায় না, এটা তারা জানে। এটা খুব, আমি নাগরিক হিসেবে বাংলাদেশি পরিচয় যখন দিই, এটা আমার খুব খারাপ লাগবে যে আমাদের দেশের সরকারকে লোকে এইভাবে দেখে যে তারা সব কথাই মোটামুটি মিথ্যা বলে। করোনা বেড়েছে, অনেকে বিশ্বাস করে না। আরে আসলে হয়তো বেড়েছে, আমার এখন ধারণা যে বেড়েছে, কিন্তু এদের কোনো কথায় জনগণ বিশ্বাস করে না, বিদেশিরা বিশ্বাস করে না, কোনো আস্থা নাই। এটা ঠিক না। সরকারের একটা নৈতিক একটা একটা ক্ষমতা, যেটা আমি আগেও বলেছি, এই জিনিসটা একটা অবক্ষয় হয়েছে, এবং এটা দেশের জন্য খুব খারাপ। দেশের মানুষের আস্থা নাই, এবং বিদেশিদের পরিসংখ্যানের উপরে আস্থা নাই, এবং তাদের ইনফরমেশনের উপরে আস্থা নাই। কি করণীয় আমাদেরকে? তো এটা আপনি তো আপনার মতো মানুষ এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, আমরা কথা বলছি, রাস্তায় নামতে হবে, এবং যারা রাস্তায় নামে তারা তারা একটা দেশের উপরে একটা প্রভাব ফেলবে। এটা মানে যারা রাস্তায় নামতে রাজি না, তাদের পক্ষে তাদের তাদের হাতে সেই ক্ষমতা থাকবে না। সেই মানে এটা সম্ভব না। আপনারা যারা আন্দোলন করবে তারাই ভবিষ্যৎ তাদের হাতে থাকবে। জি, অনেকে বলছেন যে এই মুহূর্তে সরকার আসলে পুলিশের উপর আস্থা রাখতে পারছে না,
যার ফলে ছাত্রলীগের পেটোয়া বাহিনী গুন্ডা পান্ডাকে পুলিশের সঙ্গে ভিড়িয়ে দিয়েছে। যে পুলিশ যদি আবার মানে পুলিশও তো মানুষ, পুলিশ তো আর ভিনদেশি কেউ না, বিজেপিও তো মানুষ, বাংলাদেশেরই মানুষ, সেনাবাহিনীও তো বাংলাদেশেরই মানুষ, তাই না? তারা তো আর পাকিস্তানি না, তারা তো আর না যে নির্বিচারে করবে। তো আওয়ামী লীগ এই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে যে পুলিশ না করলে এরা করবে, এবং এরাই বেশি করেছে। পুলিশের কিছু লোক তারা অবভিয়াসলি তাদের আওয়ামী লীগ রাজনৈতিক যারা নেতা তাদেরকে খুশি করতে চায়, বাট অনেক লোকের বিবেকে লাগতে শুরু করেছে। আমি বলছিলাম না যে রাশিয়াতে জার অনেক কষ্টে 1905 সালে একটা রেভলিউশন চেষ্টা হয়েছিল, ওটা দমন করলো। তো 1917-তে যখন সৈন্যদেরকে বলতো এই যে এখানে মহিলাদের প্রসেশন, পেজেন্টসের বা ওয়ার্কারদের প্রসেশনের উপরে গুলি করো, তখন তারা বললো যে আমরা তো এই ক্লাস থেকে আসছি, আমরা তো জমিদার ক্লাসের লোক না। সৈন্যরা, পুলিশরা, তারাও মানে জিনিসটা বিগড়ে গেল যে সাধারণ মানুষের উপরে অত্যাচার করা যায় না। আমি নির্বাচন সময় এটা বলেছি, এই অনেকে ভয় পাচ্ছিল যে শুনলাম মিলিটারি আসবে, একজন মহিলা আমাকে, বয়স্ক মহিলা, শুনলাম মিলিটারি আবার ফেরত আসছে, বলে না না এটা মানে সে 71-এর কথা বলছে, বলে না এটা পাকিস্তানের মিলিটারি না, ভারতের মিলিটারি না, এটা আমাদেরই ছেলে, আমার আপনারই ছেলে ভাস্তা, এরা আসবে। আচ্ছা, এটা বাংলাদেশের মানুষ আসবে। তো এটাতে সেই ভদ্রমহিলা আস্থা রেখেছিল, সে আস্থা পুরোপুরি আমরা অনেক কষ্ট পেয়েছি যে এটা সেই আস্থাটা বোধহয় আমরা ভুলে দিয়েছিলাম। কিন্তু মানুষের মানে বিশ্বাস এখনো যে যারা এদের সাথে দালালি করছে তাদের বিবেক নড়বে, এবং একদিন এটা নড়বে। এই 21 জনকে, হেফাজতের 21 জনকে মেরে, যে যারা মেরেছে, যারা অর্ডার দিয়েছে, আমার মনে হয় তারা একটু চিন্তা করবে, তারা বাসায় গিয়ে তারা বউ বাচ্চার সামনে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সামনে তাদের যে প্রমোশন পাবে, কিন্তু তারা যে এই সমাজে তাদের থাকতে হলে তাদের জন্য এগুলো করাটা খুব কঠিন হয়ে যাবে। তো আপনি দেখেছেন যে আল জাজিরার যে রিপোর্ট, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, সবকিছু মিলিয়ে বাংলাদেশের একেবারে শীর্ষ মহলের যে ভয়ঙ্কর অবস্থা, অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা কিন্তু বন্ধ হচ্ছে না, কিন্তু না, সবই খুললাম, সবাই সবকিছু জানে, তারপরও সরকার কিন্তু অনেকটা গায়ের জোরে সব মিথ্যা প্রমাণ করতে চাচ্ছে। হ্যাঁ, ওয়েল, এটা অনেকে জানে, সবাই এই কথাগুলি জানে, কিন্তু দেশের মধ্যে কেউ বলতে সাহস করে না, জার্নালিস্টরা ভয় পায়, এটা আগে আমি বলেছি। এখন এই আল জাজিরা স্টোরিটা আমি দেখেছি, কিন্তু এটা ইটস নোন টু মেনি পিপল। বড় কথা হলো যে এটা যে দেশে আমরা যে এটা নিয়ে কিছু কেউ বলতে পারে না, এটা খুব দুঃখজনক। এবং আমাদের সরকারের দেশের ভাবমূর্তি নাকি নষ্ট হয়। আরে এই সরকার থাকলে, এই সরকার থাকাটাই দেশের ভাবমূর্তি নষ্ট করা। আমি জনগণকে বলবো, আপনাকে বলবো, এই সরকারের এরা কথা বললে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়, দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এদের দ্বারা। আমরা যে কাজটা করছি, আমরা দেশের ভাবমূর্তি রক্ষা করার চেষ্টা করছি। সো এই তফাৎটা তারা মিথ্যা দিয়ে চালিয়ে দেয়, এমন একটা অবস্থা আসছে, তারা যাই বলে সেটা আমি আগে বলেছি যে তাদের কথা মিথ্যা। তাদের ক্রেডিবিলিটি, তাদেরকে রিস্টোর করার মতো আমি কোনো উপায় দেখি না, এটা সম্ভব না। আর মিথ্যা মাঝে মাঝে বলতে হয়, মিথ্যা বলতে হয়, জনগণকে, আত্মীয় স্বজনকে বলতে হয়। আমি একটা ইমোশনাল একটা কথা বলি, আমিও বলেছি, আমিও বলি, সবাই করে। আমার বাবা যখন 400 গ্রেনেডের স্প্লিন্টারে মারা গেল, মানে অসহ্য কষ্ট নিশ্চয় হয়েছে। আমার মাকে একজন ডাক্তার বুঝিয়েছিলেন যে না, উনি ইন শক ছিলেন, উনি কোনো ব্যথা ফিল করেননি। তা আম্মা আমাকে জিজ্ঞেস করলো এটা কি ঠিক, এটা মানে ও তো তোমার বাবা তো কোনো ব্যথা পায়নি। বলে হ্যাঁ মা, এটা ঠিক। 400 গ্রেনেড স্প্লিন্টার শরীরে, আমি মিথ্যা কথা বলেছি, আল্লাহ আমাকে মাফ করুন। কিন্তু ব্যাপারটা হলো যে সরকার যখন নিয়মিতভাবে মিথ্যা কথা বলে, যখন কন্টিনিউয়াসলি বলে, তখন তাদের নৈতিক ক্ষমতার অবক্ষয় হয়, এবং তারা দেশ পরিচালনা করতে এই গুন্ডা বাহিনী, পুলিশ, আর্মি এদেরকে দিয়ে করতে হয়। এটা খুব দুঃখজনক। তো আওয়ামী লীগের রাজনীতিতে এতটা ক্রিমিনালাইজেশন কিভাবে হলো? অর্থাৎ মানে আমরা কিন্তু আওয়ামী লীগের ভেতরে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পাই না, যে
প্রতিবাদ করে বা যে বলে যে না এটা ঠিক হচ্ছে না, এটা এটা আমাদের এই যে দল, এই যে ঐতিহ্যবাহী একটা দল, এত পুরনো একটা দল, এটাকে নষ্ট করছে, এটাকে ধ্বংস করছে, নো স্টপ দিস, এই অবস্থা এটা কেন? এটা আমাদের রাজনৈতিক কালচারের কিছু ডিফেক্ট আছে। রাজনীতিবিদ যারা অনেক উপরের দিকে থাকে তারা কোনো ক্রিটিসিজম শুনতে তারা চায় না। ওকে, তারা চায় না, তারা চায় ইয়েস ম্যান। ইয়েস ম্যানের দ্বারা কেউ উপকৃত হয় না। আমি আমার আম, আহ, আমার পাপুয়া নিউগিনিতে আমার মিনিস্টারকে মাঝে মাঝে বলতাম এই কাজটা করা যাবে না। তো সে বলতো যে আই ওয়ান্ট টু ডু দিস, বলে ইয়েস ইউ ওয়ান্ট টু ডু দিস মিনিস্টার, বাট ইটস মাই জব অ্যাজ এ ইউর অ্যাডভাইজার টু টেল ইউ দ্যাট দিস ইজ আ মিস্টেক। ইটস মাই জব টু প্রোটেক্ট ইউ। তার অ্যাডভাইজার তাকে প্রোটেক্ট করছে না। এই প্রধানমন্ত্রী কেউ না, আগেও এরকম ঘটনা ঘটেছে। জেনারেল জেনারেল এরশাদ কেউ 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 মানে যে কথাটা শুনতে চায় না সেটা বলার মতো সাহস কেউ রাখে না, কারণ তাদের পদ মর্যাদা, তাদের আর্থিক সুবিধা সবকিছু ক্ষতি হতে পারে, সেটা বলবো না। কিন্তু এই কালচারটা ইটস এ মিস্টেকেন কালচার। I would want people around me to tell me, hey, you made a mistake here. এটা একটা ভুল করেছে, এটা সংশোধন করো, না হলে মানে কেন এই কাজটা করেছে আমাদেরকে বুঝাও। That's fine. That's the way it should be. You're here to protect. My advisors will be here to protect me from criticism. And if I make a mistake and a senior journalist, powerful journalist like you tells me to my face, এটা ভুল করছেন, আমি আপনার উপরে রেগে যাব না, আমি বলবো ওকে, let me think about it, let me take it seriously. এটা আমার একটা 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 চেক, একটা রিয়ালিটি চেক হয়। বিশেষ করে নেতারা তাদের আশেপাশের লোকরা বলে আপা আপনাকে ছাড়া দেশ চলবে না, মানে আপনাকে ছাড়া সূর্য কালকে সকালে উঠবে না। সো এটা যখন একবার শুনলাম 10 বার শুনলাম, কিন্তু একটা মানুষ যদি 100 বার এরকম শুনতে থাকে এবং এটার বিপরীত কোনো কথা কেউ বলে না, তার মাথায় ঢুকবে যে আসলে কথাটা বোধহয় অনেকটা সত্য। আসলে ওদিকেই যাচ্ছে। কিন্তু ধরেন আমরা যখন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স গুলো দেখি, তো আমাদের সাংবাদিকদের লেভেল তো আমরা সেখানেই দেখি, যে তাদের প্রশ্নের যে স্টাইল, তাদের প্রশ্নের যে ধরন। আবার লেখক মোশতাকের কথা তো আপনি নিশ্চয়ই জানেন, নির্মম মৃত্যুর শিকার হয়েছে। কার্টুনিস্ট কিশোরের কথা আপনি জানেন, নির্মম নির্যাতনের শিকার হয়েছে। এবং রেজা কিবরিয়া, এই অভিজ্ঞতাটা আমার আছে। আমিও 5 দিন পুলিশ রিমান্ডে ছিলাম, আমিও 9 মাস জেলে ছিলাম। আমি জানি জেলের চিকিৎসার কি অবস্থা, রিমান্ডে তারা কি করে। জেল থেকে একবার অত্যন্ত নাজুক অবস্থায় আমাকে ইব্রাহিম কারিয়াকে পাঠানো হয়েছিল। ইব্রাহিম কারিয়াক বলল যে এখনই সিসিইউতে ভর্তি হতে হবে। একটু পরে তারা বলল যে না, কোথাও কোনো সিট খালি নেই, না সিসিইউতে, না জেনারেল ওয়ার্ডে, না কোথাও, কারণ ডিজিএফআই এসে বলছে যে একে ভর্তি করা যাবে না। সো ডাক্তারদের যে হিপনোটিক ওথের কথা আপনি বললেন, তার শিকার তো আমিও। আমার ক্ষেত্রে তো তারা কোনো কিছু পালন করে নাই। তো এই যে ধরেন মোশতাক মারা গেল, প্রধানমন্ত্রী কোনো তদন্ত কোনো কিছু ছাড়াই বলে দিলেন যে হ্যাঁ অসুস্থ হয়েছে, তো মারা গেছে, কি করার আছে। এটা জেলে লোকে মারা যায়, কিন্তু আওয়ামী লীগ এককালে এই এত হালকা ভাবে, মানে আওয়ামী লীগ, এখনকার আওয়ামী লীগ আর আগের আওয়ামী লীগ কিন্তু কিছু তফাৎ আছে, এই এত হালকা ভাবে হাসি মুখে এটা এটা নেওয়ার কথা না। এটা একটা সিরিয়াস ব্যাপার। আর জেলে কেন মৃত্যু হয়েছে সেটা তদন্ত করছে, কিন্তু তাকে যে টর্চার করেছে এবং তার যে ইফেক্ট পড়েছে তার শারীরিক অবস্থার উপরে, এটা নিয়ে কেউ কিন্তু উচ্চবাচ্য করছে না সরকার থেকে। তার কেসটা আমরা কেন ফোকাস করি? অনেকে বলছে শুধু মুশতাক আহমদ টর্চার হয়েছে, অনেক লোকে টর্চার হয়েছে। আমাদের কয়েকজন ছাত্র নেতাদের, তাদেরকে কিভাবে টর্চার করা হয়েছে এটা মানে আমি এখন বেশি বলতে চাই না, কিন্তু হরেবল টর্চার্স করেছে। আপনারা মুশতাক আহমদের স্টোরিটা যদি পড়েন দেখবেন যে এটা একটা অস্বাভাবিক না। একটা মানুষের উপরে ফোকাস পড়েছে, দ্যাটস ফাইন, কিন্তু আসলে অনেক মানুষের এরকম ক্ষতি হয়েছে, এটা স্বীকার করতে হবে। সরকার এই জিনিসটা এত হালকা নেওয়া উচিত না। এবং ওনার যে সরকার প্রধানের উত্তরটা আমরা দেখেছি, এটা আমার কাছে খুব দুঃখজনক। আর প্রশ্নের সম্মুখীন, কঠিন প্রশ্নের সম্মুখীন হয় না। গহর রিজভির ইন্টারভিউটা আপনি নিশ্চয়ই দেখেছেন। তারা দক্ষ সাংবাদিকের বিরুদ্ধে ওনার বসাটাই বোধহয় ঠিক হয়নি। ওটা ওনার অনেকে বলেছে ওনার মেধা, ওনার বুদ্ধি নিয়ে অনেকে খারাপ মন্তব্য করেছে। আমি মনে করি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওনার ডেফিনেটলি বিবেকের এবং আত্মমর্যাদাতে
সম্মান বোধের মধ্যে একটা বড় একটা ঘাটতি আছে, সেটা আমি স্বীকার করি। কিন্তু ব্যাপারটা হলো যে ওটা আসল কথা না। আসল কথা হলো ওনার অভ্যাস নাই, যে কঠিন প্রশ্নের সম্মুখীন হওয়ার অভ্যাস না থাকলে কেউ ডিল করতে পারে না। যে আপনার বিরুদ্ধে, যে জার্নালিস্ট আপনাকে একটা ব্যাপারে ধরবে, তার তার বিরুদ্ধে বসার মতো তার মানসিকতা ছিল না, সে প্রস্তুত ছিল না। সে ভাবছে এরাও যে স্যার একটু বলেন না কেন, কিভাবে এটা এটা হয়েছে, যে আমাদের দেশের উন্নয়ন সম্বন্ধে একটু বলেন। সে ভাবছে ওই ধরনের প্রশ্ন টুশ্ন আসবে, সে দিবে স্ট্যান্ডার্ড। কিন্তু তার যদি একটা অভ্যাস থাকতো একটা ফ্রি প্রেসের সামনে, একটা মুক্ত মনের, মুক্ত চেতনার সাংবাদিকের সামনে তার প্রশ্নের সম্মুখীন হওয়ার অভ্যাস যদি থাকতো, সে অনেক ভালো পারফরমেন্স দিত। তো ডক্টর কিবরিয়া, এই যে ধরুন মোশতাক নিহত হওয়া বা কিশোরের উপর যে অত্যাচার, সেটি নিয়ে আমরা বাংলাদেশের ধরুন কথিত সুশীল সমাজ, যারা বুদ্ধিজীবী, লেখক, ইন্টেলেকচুয়ালস হিসেবে যারা মানে বিভিন্ন জায়গায় পরিচিত, তারা কিন্তু 2-3 জন তাদের ফেসবুকে একটু লেখালেখি করেছেন বা দু একটা বক্তব্য দিয়েছেন দু একটা অনুষ্ঠানে। এর বাইরে কিন্তু সবাই নিশ্চুপ। পাশাপাশি এই হেফাজতের এই হত্যাকাণ্ডের পরে আমাদের দেশের প্রায় 11 জন বিশিষ্ট বুদ্ধিজীবী নামধারী, তারা যেমন আবেদ খান, হাসান আজিজুল হক, শাহরিয়ার কবির, আব্দুল গাফফার চৌধুরী, অনুপম সেন, নাসিরুদ্দিন ইউসুফ, রামেন্দ্র মজুমদার, মুনতাসির মামুন, সরওয়ার আলী, আব্দুস সেলিম, তারা বলেছেন যে হেফাজতকে কঠোরভাবে দমন করতে হবে এবং এটা ঠিক আছে। তো কি অবস্থা কেন জাতির, কি মানে আমরা, আমাদের কি সব দিকে একই সঙ্গে পতন হলো, সবকিছু কি একই সঙ্গে ধ্বংস হয়ে গেল? অনেকটা এদের বিবেকহীন লোকের এবং যারা ইনফরমেশন যাদের কম, তাদের এরকম মন্তব্য করা উচিত না। সাউথ আফ্রিকাতে একবার একটা স্টোরি উঠেছিল যে পুলিশ রিপোর্টে, ওটা ম্যান্ডেলার পার্টি যখন যুদ্ধ করছিল রাস্তায়, তখন যে অনেক পুলিশ আক্রমণ করেছে এএনসির একটা প্রসেশনকে, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রসেশনকে, এবং অনেক লোকে আহত হতে, অনেকের মাথা ফাটিয়েছে। তো পুলিশ গিয়েছিল যে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম লাঠি নিয়ে, এরা তাদের মাথা দিয়ে আমাদের লাঠির উপরে তারা ঝাঁপিয়ে পড়ছে, সেই জন্য তারা আহত হয়েছে। এই এক্সপ্লেনেশনও কিছু মানুষ যদি মানে, তাহলে তারা এই লোকদের কথাও মানবে যে হ্যাঁ আচ্ছা, এটা সত্যও হতে পারে যে জনগণ তারা পুলিশের লাঠির উপরে তারা ঝাঁপিয়ে পড়ছে বলে, তারা লাফ দিয়েছে পড়ে তাদের মাথাটা ফেটে গেছে, এটা হতেও পারে। ইয়েস ইয়েস, ইটস পসিবল। এই ধরনের লোকের এত কম মানে এই মানে এটা মানে তাদের বিবেকের হিউজ একটা প্রবলেম হয়ে গেছে। তারা এই ধরনের কথা বলতে পারে এবং এই জিনিসটা বলতে পারে যারা নিরস্ত্র একটা প্রসেশনের উপরে যারা গুলি দিয়ে আক্রমণ করে, তাদের প্রতি তারা আক্রমণ মানে এই 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 পিসফুল ডেমনস্ট্রেশনের উপরে তারা রাগ। ওকে, একটা ব্যাপার আছে এখানে, এরা কিছু ন্যাশনালিস্ট থিম তারা রেখেছে। তারা মোদির ভিজিট নিয়ে অনেক কিছু বলেছে এবং ইন্ডিয়া আমাদের সাথে যে সম্পর্ক, এটা নিয়ে অনেক কিছু বলেছে। এটাতে তারা এই গ্রুপটা খুব আপত্তিকর মনে করে। কিন্তু এই গ্রুপটার চেহারা দেখে, তাদের কারোর চেহারা দেখে প্লিজ যাচাই করবেন না কাউকে। সে মোল্লা বলে সে খারাপ, সে ফান্ডামেন্টালিস্ট, সে মানে দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিপক্ষের শক্তি, অনেক কিছু বলা হয়। এটা মতো বাজে কথা। এটা এখনই এটা আপনারা করেন যে মানুষের কাপড় থেকে সে নামাজ রোজা করে বলে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে বলে সে আপনার দেশের বেসিক মানে স্বাধীনতা এবং দেশের বিরুদ্ধে সে কাজ করবে, এটা মনে করার কোনো স্কোপ নাই এবং এটা অনেকের বলা উচিত। এদের চেহারা দেখে এরা ঠিক করেছে না, এরা তো সরকারের বিরুদ্ধেই হবে এবং তারা মানে ভারতের বিরুদ্ধে হবে, এরকম একটা। আর ভারতের বিরুদ্ধে না, দেশের পক্ষে কোনো অবস্থান নিলে আমার মনে করে এটা এরা যে বেশি করছে, আমার মনে ভারতীয়রা জানে যে দেশের পক্ষে কিছু মানুষের কাজ করা দরকার এবং ভারতের পক্ষে কাজ করাটা তাদের আশা করা উচিত না। সো ভারতের লোকও সেটা বুঝে। তো সরকারের তো বোধহয় একটা চেষ্টা আছে যে বাংলাদেশকে একটা ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করানো। কারণ আমরা যদি, এবং কেউ কেউ বলেন যে হেফাজতের কিছু নেতা সরকারের ট্র্যাপে পা দেয় বা সরকারের সঙ্গে যোগসাজশেই তারা কিছু প্রসেশন করে। যেমন ধরুন
ভাস্কর্য নিয়ে যে প্রসেশনটা হলো, অল্প কয়েকদিন হইচই হলো, এরপরে কি হলো, কোনো সমাধান নাই, কিছু নাই, সব কিন্তু চুপ হয়ে গেছে। তো আপনি কি মনে করেন সরকার কেন বাংলাদেশকে, মানে নিজের পায়ে কেন নিজে কুড়াল মারছে সরকার? না, এটা তাদের একটা লাইন যে আমরাই ফান্ডামেন্টালিস্ট থেকে ঠেকিয়ে রাখছি, বাকি সবাই আমাদের বিরুদ্ধে, আমার সাথে যারা নাই তারা সব ফান্ডামেন্টালিস্ট, সো আমরা এদেরকে ঠেকিয়ে রাখছি। ওয়েস্টকে তারা এরকম একটা ইমপ্রেশন দিতে চেষ্টা করে যে আমরাই টেরোরিজমের বিরুদ্ধে। সব টেররিস্ট ইনসিডেন্টস প্রপারলি ইনভেস্টিগেট করলে কি দেখা যাবে সেটা আরেক ব্যাপার। আপনার কি খেয়াল আছে ওই যে বৌদ্ধ একটা মানে তাদের একটা গির্জার উপরে আক্রমণ হয়েছিল, পরে দেখা গেল যে যুবলীগের সব ছেলেরা এটা করেছে। ব্রাহ্মণবাড়িয়াতে যখন প্রপার ইনভেস্টিগেশন হয়, আপনারা কি পাবেন এটা এখনো ঠিক বলা যাচ্ছে না, কারা করেছে, কেন করেছে, এই ইমপ্রেশনটা তৈরি করা যে ফান্ডামেন্টালিস্টের থ্রেট আছে। এবং আমরা সরকার থেকে তারা হয়তো গর্ব করে বলে আমরা 21 জনকে গুলি করেছি, মোদির প্রাইম মিনিস্টার মোদির ভিজিটের উপলক্ষে আমরা 21 জন ফান্ডামেন্টালিস্টকে গুলি করেছি, এটা হয়তো গর্বের সাথে তারা বলে হয়তো। এবং আমি মনে করি কোনো দুঃখ তো কেউ প্রকাশ করেনি যে লাইভ বুলেটস এইসব ইয়াং ছেলেদের উপরে ব্যবহার করেছে। আরে বার্মার জুনটাও ব্রুটাল জুনটা, তারাও দুঃখ প্রকাশ করেছে যে এত লোক মারা গেছে। আমাদের সরকার তো এই ধরনের কিছু বলেনি যে এই মানুষকে মারা হয়েছে, এটা আমরা আমরা এটা ইনভেস্টিগেট করব, যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। তবে তবে ডক্টর রেজা, সরকার নিজেই খুব সম্ভবত এখন একটু বেকায়দার মধ্যে আছে, কারণ সাম্প্রতিক সময়ে ফরেন মিনিস্টার একটি চিঠি দিয়েছেন আইজিপি কে এবং হোম মিনিস্টারকে যে সন্ত্রাসী ধরা পড়লে তাকে যেন, যেমন একটা সময় বলা হতো না যে আইএস এর সন্ত্রাসী ধরা পড়ছে, অমুক তমুক বিভিন্ন ইন্টারন্যাশনাল নাম বলে দেওয়া হতো। তারা বলেছে যে নো এইসব নাম বলা যাবে না, বলতে হবে যে এরা স্থানীয় সন্ত্রাসী। অর্থাৎ সব দিকে কিন্তু একটা মেকিং, একটা গেমের প্রচেষ্টা চালাচ্ছে তারা। হ্যাঁ, এটা ইমপ্রেশন তৈরি করা, কিন্তু আসলে জনগণ জানে, এবং যারা হিউম্যান রাইটস রিপোর্ট পড়ে আপনি বুঝতে পারবেন, এব্রাহাম লিঙ্কনের কথা, ইউ ক্যান ফুল some of the people all of the time, all of the people some of the time, but you cannot fool all of the people all of the time. এবং এটা সরকার এই সিম্পল কথাটা এব্রাহাম লিঙ্কনের তাদের একটু মাথায় রাখতে ভালো হতো। সরকার তো এগুলো মাথায় রাখবে না, সরকার চলে সরকারের দাপটে। তো আমরা একটু অন্য প্রসঙ্গে যাব, তার আগে একটু জানতে চাই, অনেকের মনের প্রশ্ন যে ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ, তো তারা কেন বাংলাদেশের এই অগণতান্ত্রিক সরকারকে এতটা সমর্থন করছে? আপনি কি মনে করেন? কারণ আমরা তো অ্যাকচুয়ালি তাদের কার্যকলাপে কিন্তু বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের তো শত্রুতা নাই, কিন্তু তাদের কার্যকলাপে কিন্তু সম্পর্কের অবনতি ঘটছে প্রতিদিনই। তো কেন তারা এরকম একটা সিদ্ধান্ত নিতে গেল বা এরকম একটা বিষয় উপেক্ষা করছে না? আপনার লাস্ট কথাটা বোধহয় জানে না। ভারত সরকার হয়তো জিনিসটা ধামাচাপা দিয়েছে এবং ভারতের প্রেস ঠিক তুলে ধরতে পারেনি বাংলাদেশের মানুষ কত উদ্বিগ্ন এটা নিয়ে। সো আপনি যেটা বলছেন, ভারতের জনগণ জানলে তারা নিশ্চয়ই এটাকে সাপোর্ট করতো না, আমার বিশ্বাস। আপনার মানে ভারতের প্রতি এখন এমন একটা বিদ্বেষ চলে আসছে যে এটা সীমার বাইরে চলে গেছে। ফর এক্সাম্পল, অনেক লোকে ভুলে যায় যে ৭১-এ আমাদের যে ৬০ লক্ষ মানুষ বর্ডার পার হয়ে আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের মানুষরা কিভাবে কত আন্তরিকভাবে তাদেরকে রিসিভ করেছে এবং কত ধরনের সাহায্য করেছে, এরকম গল্প আমি অনেক শুনেছি অনেকের মুখে, তারা কিভাবে দেখতো জিনিসটা। পশ্চিমবঙ্গের মানুষ তারা যখন শুনে যে বাংলাদেশের লোক এখন অ্যান্টি ইন্ডিয়ান পজিশন নেয়, তারা খুব তারা দুঃখ পায় যে এটা কি করে হয়। তারা বুঝতে পারছে না যে এই একটা পলিসি, কয়েকটা সরকারি পলিসির জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইয়েস, এখন ডেফিনেটলি ইন্ডিয়ান সরকারের সাপোর্ট অনেকে খুঁজছে, কিন্তু ব্যাপারটা খুব সহজ। আমরা ভারতের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই, উই ওয়ান্ট দ্যাট and you should want that. আমি এটা একজন যখন আমরা ভারতেরও চাওয়া উচিত তার চারিদিকে সমৃদ্ধ এবং তারা মানে নির্ভরযোগ্য বন্ধু, তাদের চাওয়া উচিত। তাদের মধ্যে এখন তারা যে পলিসি ফলো করছে আমার মনে হয় না যে এটা ঠিক হবে। চায়নার চারিপাশে তারা চেষ্টা করে প্রত্যেকটা দেশে তাদের উপরে প্রভাব পড়ে,
অর্থনৈতিক প্রভাব তো পড়ে চায়নার, কিন্তু তারা চেষ্টা করে তাদের অবস্থা যেন ভালো হয়। আমি আশা করি ইন্ডিয়াও সেই ধরনের একটা কিছু চায় আমাদের দেশের জন্য লং টার্ম। একবার একটা জিডিপি নিয়ে একটা উঠেছিল না, যে ভারতের জিডিপি থার্ড কোয়ার্টারে বোধহয় -24 ছিল। আমাদের দেশে লোকে মানে খুশির চোটে মানে উৎফুল্ল যে ভারতের খুব খারাপ। আরে বাবা, ভারতের খারাপ হলে আমরা তো মানে তিন পাশে ভারত, আমরা আমাদের উপরে একটা প্রভাব পড়বে না? কানাডা কখনো খুশি হবে? আমেরিকার যদি -5% জিডিপি গ্রোথ, জিডিপি কন্ট্রাকশন হয়, তাহলে আপনি ভাবছেন কানাডিয়ানরা খুব খুশি হবে? না, কানাডিয়ানরা চাইবে যে আমেরিকা ভালো করুক, আমরা তখন ভালো করব। আমিও তাই চাই। আমি এক নম্বর, আই ওয়ান্ট ইন্ডিয়া টু ডু ওয়েল। আমি ইন্ডিয়ার ইকোনমিক ম্যানেজমেন্ট নিয়ে আমি খুব বেশি বলতে চাই না, বাট আই এম নট ইমপ্রেসড। অ্যান্ড আমরা এর চেয়ে ভালো পারফরমেন্স আশা করি। আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা ভারতের পাশে, আমরা অন্য কোনো শক্তিশালী এবং ফাস্ট গ্রোথ উন্নয়নশীল দেশের পাশে থাকলে আমরা কোথায় চলে যেতাম এটা মানে কল্পনার বাইরে। কিন্তু এনিওয়ে, আমাদের তো এখন দেশটাকে অন্যখানে সরিয়ে নেওয়া যাবে না। আমরা এখন যা আছে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। আমি মনে করি ভারতের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক, ইকোনমিক কোঅপারেশন বাড়ানো দরকার, কিন্তু আমাদের স্বার্থগুলি রক্ষা করে তারপর এগুলো করতে হবে। এবং ডক্টর রেজা কিবরিয়া 71 সালের কথা যেহেতু আপনি বললেন, যেহেতু ভারত মুক্তিযুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, সেই কারণে যদি ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে হয়, কংগ্রেসের কিন্তু কেউ আসে নাই না? 1971 সালে যারা মূলত সাহায্য করেছে, যে সরকার সাহায্য করেছিল, যারা পাশে দাঁড়িয়েছিল, তাদের কোনো প্রতিনিধিও কিন্তু এসেছে কিনা আমি জানি না, আমি দেখি নাই। সোনিয়া গান্ধীর একটি ভিডিও বক্তব্য চালানো হয়েছে, তো কেমন যেন একটা ফেলাসি না? এটা ঠিক বুঝলাম না। যারা 71-এ কিছু কন্ট্রিবিউশন করেছে, তাদেরকে অনার করা হয়নি, এটা কি কারণে তারা করেনি, আমি সরকারের এই ব্যাপারে আমি কিছু বলতে পারি না। সো আমি কিছু বলা উচিত না। কিন্তু 71-এর যারা সারা পৃথিবীতে আমাদের সাহায্য করেছিল, তাদের প্রতি আমাদের যে কৃতজ্ঞতা বোধ বোধহয় একটু কম জাতি হিসাবে। আপনারা হয়তো তখন আপনার হয়তো জানা নাই, একটা বাংলাদেশের মানে মুভমেন্ট, লিবারেশন ওয়ারের মুভমেন্ট সারা পৃথিবীতে ইয়াং জেনারেশন সবাই জানতো নামটা। কি করে জানতো? অগস্ট 1-এ জর্জ হ্যারিসন, রবি শঙ্কর, তারা দুইজনে মিলে যে কনসার্ট করেছিল, এটা এখন মানে প্রবলি লেজেন্ডারি কনসার্ট। অনেক কনসার্ট হয়েছে আফ্রিকা, অন্য দেশকে সাহায্য করতে, কিন্তু দ্য কনসার্ট ফর বাংলাদেশ 2 শব্দ করে লিখেছিল তার গানে। আর বাংলাদেশ গানটা সারাক্ষণ রেডিওতে চলতো। তো বাংলাদেশের যুদ্ধ সম্বন্ধে ওটাই জনগণ, পুরো পৃথিবীর জনগণের কাছে পৌঁছে দেওয়ার একটা ভূমিকা ছিল জর্জ হ্যারিসন এবং রবি শঙ্করকে। তাদেরকে সম্মান করা উচিত ছিল এইভাবে। জর্জ হ্যারিসন মারা গেছে, কিন্তু তার ছেলে, তার ওয়াইফ এখনো আছে, তাদেরকে সম্মান করে। আমি এই ব্যাপারে একটা প্রস্তাব করেছিলাম 96-তে। তখন আমি বলবো না, আব্বা এটা প্রস্তাব করেছিলেন, কিন্তু একজন বললো যে হ্যাঁ, এই পপস্টারদেরকে ইয়ে করে মানে এত খাতির করে কি লাভ? তো আমি পরে চিন্তা করলাম যে লাভ ক্ষতির ব্যাপার না বাবা, জাস্ট কৃতজ্ঞতা বোধ। তোমরা যে দেশের এই নামটা যে সারা দেশে প্রচার করে ফেলেছিল, সারা দুনিয়াতে প্রচার করে ফেলেছিল, আমাদের পক্ষে অনেক লোককে নিয়ে আসছিল এই কনসার্টটা, এটা আপনারা স্বীকার করতে আপনারা এত কষ্ট কেন? কোনো লাভ নাই এটা করে। ওকে, ফাইন। তবে রেজা ভাই, এই যে লাভের হিসাব করেই আসলে ভারতের প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছে, কারণ সত্যিকারের মুক্তিযুদ্ধের যদি কৃতজ্ঞতা থেকে বা উৎসবের কারণে যদি করা হতো, তাহলে যে জর্জ হ্যারিসন সহ রবিশঙ্করের পরিবার, জর্জ হ্যারিসনের পরিবার বা কংগ্রেসের যারা এখন নেতৃত্ব আছেন, তাদের অনেককেই আমন্ত্রণ জানানোর কথা ছিল। তো আওয়ামী লীগ যে আখেরে তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য একটি গুটি হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে ব্যবহার করেছে বা আমন্ত্রণ জানিয়েছে, এটি সাধারণ মানুষের কাছে স্পষ্ট। এটা সবাই বুঝেছে, এটা কি সুবিধার জন্য, এটা রাজনৈতিক সুবিধার জন্য। যে ইন্ডিয়ান সৈন্যরা মারা গেছে, 2-3টা ফ্যামিলিকে নিয়ে আসলে কি অসুবিধা হতো? তারা নাকি কত 400 না 500 কোটি টাকা খরচ করছে এই উৎসবে, এই গান, নাচ, বাজনা, এগুলো একজন আওয়ামী লীগের একজন
সাবেক মন্ত্রীকে দায়িত্ব বোধহয় দিয়েছিল। তো এই কয়েকটা ফ্যামিলি আনলে খুব বেশি টাকা খরচ হতো না, ওদেরকে আনা উচিত ছিল। কংগ্রেসের কিছু সিনিয়র নেতা কয়েকজন এখনো বেঁচে আছে যারা এই সময় একটা বড় ভূমিকা পালন করেছে, তাদেরকে আনলে ভালো হতো, এটা মানে লোকে মেনে নিত। কিন্তু এই সরকার জাস্ট তাদের নিজেদের, এটা উৎসব, এটা জনগণের এটাতে একটা সম্পৃক্ততা রাখার যে কোনো উদ্যোগ তাদের মধ্যে ছিল না। তারা বরং আমাদেরকে বলছে 4 দিন বাসায় থাকতে, আমরা যেন রাস্তায় না বের হই, কারণ তারা উৎসব করবে, তাদের বিভিন্ন দেশের নেতারা আসছে বিদেশি মেহমানের সাথে। এদের মেন্টালিটি আরো পরিষ্কার হলো, কিন্তু এখন এটা মানে আমরা জানি, সো আমরা খুব বেশি আশ্চর্য হই না। আর আপনি যে বলছেন যে মোশতাক আহমদের কথা, অনেকে বলছে এনার উপরে ফোকাস করছে মিডল ক্লাস বা অনেকের উপরে, কিন্তু ব্যাপারটা হলো যে আমি এটা বক্তৃতায় বলেছি যে আমরা একটা সভা করি, তার 1 মাস পরে আমরা আরেকজনের জন্য সভা করবো। সো মোশতাকের কথা ভুলে যাব, সিনহার কথা ভুলে যাব, আবরারের কথা ভুলে যাব। আমরা সাগর রুনির কথা মনে আছে কারো সাংবাদিকদের? তারা এটা নিয়ে এখনো কোনো কথা বলে? সো এতগুলি খারাপ কাজ হয়েছে, এটা আওয়ামী লীগের এটা একটা ট্যাকটিক্যাল একটা অ্যাডভান্টেজ। এতগুলি খারাপ কাজ হয়েছে যে সবগুলি আস্তে আস্তে সময় মুছে যায়, যে এগুলো মানে নতুনটার উপরে আপনার ফোকাস। সো দ্যাটস অর্থাৎ একটি ঘটনা ঘটে আরেকটি ঘটনা ঘটানো হয় সে একটিকে সাবসাইড করে দেওয়ার জন্য। রাইট, এক্স্যাক্টলি। তো ডক্টর রেজা কিবলি, আমরা শেষ দিকে আমি একটু জানতে চাই যে বাংলাদেশে দ্বিতীয় দফা কোভিডের হানা এসছে এবং গত বছর কোভিডের মধ্যেই জন্মশতবার্ষিকী সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে 400 কোটি টাকার আতশবাজি পোড়ানো হয়েছে। পরবর্তীতে এই বছরও প্রায় এরকম বা তার চেয়ে বেশি পরিমাণ টাকা খরচ হয়েছে, সব মিলিয়ে 1-1.5 কোটি টাকা তারা উড়িয়ে ফেলেছে। তো গত বছর কোভিডের সময় তারা 2,500 টাকা করে ঘোষণা করেছিল গরিব মানুষের জন্য। কেউ পেয়েছে 500, কেউ পেয়েছে 1000, কেউ পায়ও নেই। তো বর্তমান পরিস্থিতিটা কি? এই যে ধরুন জন্মশতবার্ষিকী বা সুবর্ণ জয়ন্তী কি এত গুরুত্বপূর্ণ হয়ে গেল মানুষের জীবনের চেয়ে? এই 1200 কোটি টাকা দিয়ে কি ঢাকা শহরে বা দেশের বিভিন্ন জায়গায় 15টা 20টা কমিউনিটি সেন্টারকে অস্থায়ী হসপিটাল করে ফেলা যেত না? সবাই, আপনি কি মনে করেন এইবারে দ্বিতীয় দফায় কি হতে যাচ্ছে? আপনার প্রেডিকশনটা কি? শুনেন, এই মানসিকতা নিয়ে দেশ চিরকাল শাসন করবে না, সে অনেক বছর করেছে, সে আর করবে না। কিন্তু এটা এই কোভিড এর ব্যাপারে জাস্ট বলি, প্রণোদনার কথা আর কেউ কিছু এটা উচ্চারণ করে? প্রণোদনা কাদের জন্য? বড় বড় ব্যাংক দিয়েছে, সরকারি ব্যাংক কিছু বড় বড় ব্যবসায়ীকে মেইনলি, ওকে? আর আওয়ামী লীগের খুব 74-এর যে দুর্ভিক্ষ হয়েছিল সেই সময় কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ত্রাণ বিতরণের জন্য? আওয়ামী লীগকে। তারা খুব well, let's just say they didn't cover themselves in glory, okay? 74-এ ঠিক আবার তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা সেনাবাহিনীকে দেওয়া হতো, প্রশাসনকে দেওয়া যেত, অনেককে দেওয়া যেত, এনজিও কে দেওয়া যেত, আওয়ামী লীগকে দিয়েছে। এর ফলে অনেক জায়গায় তারা ওই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নেয়, গরিবদের বাসায় গিয়ে ওটা নিয়ে নেয়, তারপরে বলে তোমাদের ত্রাণ দেওয়া হয়ে গেছে। যেমন আপনার ভোটও দেওয়া হয়ে গেছে, আপনার ত্রাণও দেওয়া হয়ে গেছে, সো এটা দেওয়া হয়ে গেছে বলে আমি তো কিছু করিনি। বলে না, আপনার এই ভোটার আইডি নাম্বার হিসাবে তারা ফাইল তৈরি করে এবং তারা নিয়ে নেয়। সো এই জিনিসটা লোকে তো বুঝতে পারে, তাদের তাদের এনআইডি কার্ড নিয়ে তারপরে তারা কিছু পায় না। একজন পেয়েছে, সে 100 মূলা পেয়েছে, বলে এটাই, মানে আর কিছু পাবে না। তো ওরা বললো যে না না, কিন্তু আমার তো আরো এটা খবরের কাগজে পড়ছি যে এই পাবো। বলে না না, এই 1 কেজি মূলা পেয়েছো, গুড এনাফ ফর ইউ, যাও। আর বেশি বলতে গেলে তাহলে অসুবিধায় পড়বে। তো এটাই একটা লাইন, যে বেশি কিছু বলতে গেলে অসুবিধায় পড়বে। গরিব মানুষের পক্ষে, তার তো রোজগারের সমস্যা থাকে, তাদের পক্ষে এটা বেশি কিছু বলার কোনো চান্স থাকে না। তো এই বছর যদিও দ্বিতীয় দফায় এখন পর্যন্ত নতুন কোনো ঘোষণা আসেনি, বাট পরিস্থিতি তো ইতিমধ্যে ভয়াবহ। হসপিটালে কোনো মানে কিছুই নাই বলা চলে। আমরা নিয়ন্ত্রিত গণমাধ্যমেও ছোটখাটো যা নিউজ দেখি, যতটুকু খোঁজ খবর রাখি, মানুষ কিন্তু ভয়ঙ্কর দুর্বিষহ অবস্থায় বাংলাদেশে। খুবই একটা ডেঞ্জারাস সিচুয়েশন। এবং
আমি জানি না, তাদের বললাম তো, তাদের তাদের কথার উপরে কোনো কেউ ভরসা করে না। একটা দিক নির্দেশনা দিলে তো মানুষকে মানে ভয়ে তারা শুনবে, এটা তো ঠিক না। তারা যেন একটা বিশ্বাসে যেন তারা, আচ্ছা সরকার এটা বলছে নিশ্চয়ই আমাদের ভালোর জন্য বলছে, এই পরিস্থিতি আর নাই। সরকার যেটাই বলে লোকে বলে এটা বোধহয় কোনো একটা মতলব আছে। সো এটা খুব দুঃখজনক। এটা সরকার এবং জনগণের সাথে এই যে এটা বিরাট গ্যাপ হয়ে গেছে, এটা খুব ডেঞ্জারাস আমাদের দেশের জন্য। এবং এই ধরনের সমস্যা মোকাবিলা করার জন্য এটা একটা মারাত্মক একটা 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 প্রবলেম। তো তবে ডক্টর রেজা কিবরিয়া, আমরা আশাবাদী হতে চাই। আমরা চাই যে ঐশ্বরিকভাবে হোক, জনগণের জাগরণের মধ্য দিয়ে হোক, যেভাবেই হোক এই দুঃশাসনের অবসান ঘটবে। যে লক্ষ্যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, যে বৈষম্য, যে সামাজিক যেই সুশাসনের অভাব থেকে যে সামাজিক বৈষম্যের কারণে, সেটি এখন বাংলাদেশে আমার মনে হয় যে স্বাধীনতার 50 বছর পরে তার চেয়েও কয়েকশো গুণ বেশি হয়ে জেঁকে বসেছে। আমরা নিশ্চয়ই এর থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। জি, ডক্টর রেজা কিবরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং আলোচনার জন্য। নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আবারও আপনাকে পাবো, অন্যান্য অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো। জি, ইনশাআল্লাহ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখলেন। আপনারা বুঝতে পারছেন ডক্টর রেজা কিবরিয়ার যে বিশ্লেষণ, আপনারা আশা করি এর মর্মার্থ উপলব্ধি করতে পারবেন এবং আপনারা নিশ্চয়ই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে আপনারা নিশ্চয়ই মাঠে নামবেন। কারণ জনগণ যদি মাঠে না নামে, জনগণ যদি প্রতিরোধ না গড়ে তোলে, তাহলে এর থেকে আমাদের মুক্তি নেই। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।